হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি 48 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আমি তোমাদের 47টা সেট দিয়ে দিয়েছি। তো তোমাদের যে ফুডের এসআইয়ের এক্সাম হতে চলেছে, যার এক্সাম 16ই মার্চ এবং 17ই মার্চ দুটো দিন ধরে এক্সাম হবে। তো সেই এক্সামের যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমি 47টা সেট দিয়ে দিয়েছি। যারা এখন অবধি দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটা ভিডিও সেখান থেকে দেখে নেবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো, আশা করছি 50টা জিকে থাকবে এবং 50টা ম্যাথ থাকবে। হয়তো ম্যাথের মধ্যে 3-4টে থেকে 5টা রিজনিং দেবে, আর বাদ বাকিটা কিন্তু তোমাদের ম্যাথ থাকবে, আর পুরোটাই কিন্তু তোমাদের হবে 50 নম্বর জিকে। সেই জিকের মধ্যে কিন্তু 50টা জিকের মধ্যে যদি তোমরা ম্যাক্সিমামটাই কমন পেতে চাও, তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, এক্সট্রা ডিটেলস সহকারে দেখতে হবে। কারণ দেখো, যদি ভিডিওগুলো না দেখো প্রত্যেকটা, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে এবং কোথা থেকে কি প্রশ্ন আসবে তখন তোমরা বুঝতে পারবে না। আর টোটালি যারা জিকেতে উইক, কোথা থেকে কি শুরু করবো ভাবছো, বা যে বুঝতে পারছো না কোথা থেকে কি শুরু করা উচিত, তাদের কাছে অবশ্যই বলছি তারা অবশ্যই কিন্তু একদম প্রত্যেকটা সেট প্রতিদিন দেখে নাও, তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি তোমাদের? তো যাই হোক, দেখো আজকের 1 নম্বর প্রশ্ন চলে যাবো। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? তো হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। খুব একটি ভালো প্রশ্ন এবং পরীক্ষায় বারংবার এসছে এই ধরনের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। এছাড়াও প্রশ্ন আসতে পারে, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? সেই ক্ষেত্রে কি দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। দেখো এক্সট্রা ডিটেলসে কিন্তু আমি সেগুলো দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি একবার পড়ে নিচ্ছি। 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাব বা পাকিস্তানের, যেটা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত, এর মন্টাগোমারি জেলার রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল আর কি। বুঝতে পেরেছো? তো হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে, এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছিল। রাভি নদীর তীরে, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এখানে হয়তো একটা প্রশ্ন আমি দিয়েছি, এখান থেকে কিন্তু 3-4টে প্রশ্ন তোমরা একদম পেয়ে গেলে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল। এই ধরনের এই 3টে প্রশ্ন কিন্তু দেখো একটার মধ্যে জড়িত। তাই বলছি, বারবার বলছি, এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতা তোমার কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়েছিল। কে আবিষ্কার করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি আবিষ্কার করেছিল। কোথায়? পাঞ্জাবের কি আছে, লারকানা জেলার সিন্ধু নদীর তীরে। এটি কিন্তু মহেঞ্জোদারো কিন্তু অবশ্যই তোমার সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, যেটি বর্তমানে তোমার পাকিস্তানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখান থেকে কিন্তু এই 1 নম্বর প্রশ্ন থেকে কিন্তু 6টা প্রশ্ন পেলে হরপ্পা এবং মহেঞ্জোদারো সম্পর্কিত। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন চলে যাবো। 2 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণের ভারতীয় সংবিধানের কোন অধিকারের অন্তর্গত? যে অস্পৃশ্যতা যে দূরীকরণ, এটি ভারতীয় যে সংবিধান, এটিতে তোমার সাম্যের অধিকারের অন্তর্ভুক্ত। অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। 3 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? খুব একটি ভালো প্রশ্ন, অনেক সময় পরীক্ষা আসে যে সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন? তখন সেটা 1939 খ্রিস্টাব্দে কিন্তু নির্বাচিত হন। আর তিনি কাকে পরাজিত করেন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে না, কিন্তু পিএসসি যেই টাইপের প্রশ্ন করছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে তিনি তোমার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত হন। অপশন সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী একটা বিখ্যাত শহর, সেই শহরটি, এই যে উজ্জয়িনী শহর, এটি তোমার কোন নদীর তীরে অবস্থিত? তো এটি অবশ্যই তোমার সঠিক উত্তর হবে কি, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী গড়ে উঠেছে। উজ্জয়িনী শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহর গড়ে উঠেছে। এছাড়াও তোমাদের কি আছে দেখো, চম্বল কোথায়? চম্বল নদীর তীরে তোমার গোয়ালিয়র শহর অবস্থিত। তাপ্তি নদীর তীরে তোমার কি, সুরাট শহর অবস্থিত। নর্মদা নদীর তীরে জব্বলপুর শহর অবস্থিত। এই যে উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের প্রশ্ন না এসে আসতে পারে যে শিপ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে হয়তো দেখা গেল উজ্জয়িনী রইল, সেই ক্ষেত্রে উজ্জয়িনী হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়া প্রশ্ন আসতে পারে, চম্বল যে নদী, সেটি কোন শহরকে কেন্দ্র করে? গোয়ালিয়র শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাপ্তি নদী সুরাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নর্মদা নদী জবলপুর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও আসতে পারে, গোয়ালিয়র যে শহর, এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? চম্বল। সুরাট শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাপ্তি। জবলপুর শহরটি নর্মদা। তাহলে দেখতে পাচ্ছ, একটা প্রশ্নের সাথে 6-7টা প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটাচ আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মৃত্তিকা দেখা যায়? তো এই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের অবশ্যই হয়ে যাবে কি, পুরুলিয়া জেলায় কিন্তু লাল মৃত্তিকা দেখা যায়।
প্রশ্নতে দেখবে একটা কথা তোমাদের বলে রাখি, দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা ল্যাটেরাইট মৃত্তিকা, এটা পুরুলিয়া, এটা কিন্তু বাঁকুড়া যদি থাকতো সেই কিন্তু বাঁকুড়া হয়ে যেত সঠিক উত্তর, কারণ বাঁকুড়ায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা অপশন বেসিস হয়ে থাকে, তোমরা একটু দেখে করবে করার সময়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের সংবিধানের ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে ফেডারেল ব্যবস্থা সেটি তোমার কোথা থেকে? কানাডা থেকে আমরা সংগ্রহ করেছি, অর্থাৎ এই কানাডা দেশ থেকে ভারতীয় সংবিধানের যে ফেডারেল ব্যবস্থা সেটি তোমার গৃহীত হয়েছে। কোথা থেকে? কানাডা থেকে। আর কি আছে? অস্ট্রেলিয়া থেকে আমরা কি যুগ্ম তালিকা সেটি আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। আমেরিকা থেকে মৌলিক অধিকার এবং বিচার বিভাগীয় যে স্বাধীনতা সেগুলো কিন্তু আমরা আমেরিকা থেকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একটার সাথে কতগুলো প্রশ্ন অ্যাটাচ আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন বারবার ঘুরিয়ে আসতে পারে, তাই বলছি ভালো করে তোমার মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং খাতায় নোট ডাউন করে নেবে যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে আজকে, শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের মূল বক্তব্য কী ছিল? তো শিকাগো যে ধর্ম সম্মেলন করেছিল স্বামী বিবেকানন্দ, সেই সময় তার মূল বক্তব্য কী ছিল? তো সেই সময় তার মূল বক্তব্য ছিল কিন্তু প্রাচ্য সভ্যতা এবং তোমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য নিয়ে তিনি কিন্তু শিকাগো যে ধর্ম সম্মেলন করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেখানে কিন্তু তার এটা প্রধান বক্তৃতা হিসাবে তিনি তুলে ধরেছিলেন কি প্রাচ্য সভ্যতা ও হিন্দু ধর্মের মাহাত্ম্য নিয়ে তিনি তুলে ধরেছিল। ঠিক আছে, এই প্রশ্নটা একটু এক্সট্রা ডিটেলস আছে, একটুখানি পড়ে নিচ্ছি। দেখো, 1893 সালে 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, কত সালে স্বামী বিবেকানন্দ যে তোমার যে ধর্ম মহাসভায় তিনি করেছিলেন, মানে বক্তৃতা রেখেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে 1893 সালে 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। আর ঠিক আছে, বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, প্রত্যেক মানে হিন্দু ধর্মের যে এত প্রাচুর্য তিনি কিন্তু অবশ্যই বিশ্ব দরবারের সামনে এটি তুলে ধরেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। 8 নম্বর প্রশ্ন, আপৎকালীন হরমোন কাকে বলা হয়? তো আপৎকালীন হরমোন আমরা বলি অ্যাড্রিনালিনকে কিন্তু আমরা আপৎকালীন হরমোন বলি। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। আপৎকালীন হরমোন কাকে বলি? অ্যাড্রিনালিনকে বলি। নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? তো লাক্ষাদ্বীপের যে প্রধান ভাষা সেটি হবে কি মালায়ালম হয়ে যাবে তোমার এটি সঠিক উত্তর। এছাড়াও উর্দু থাকতে পারে, কঙ্কনি ভাষা বলে একটা থাকে সেগুলো হতে পারে, আর এই ধরনের ভাষা কিন্তু থাকতে পারে। আর কঙ্কনি অবশ্যই কিন্তু তোমার গোয়ার একটা প্রধান ভাষা, গোয়া। অনেক সময় প্রশ্ন আসতে পারে গোয়ার প্রধান ভাষার নাম কি, সেক্ষেত্রে কিন্তু কঙ্কনি হয়ে যাবে। ঠিক আছে, আর কন্নড় কিন্তু কর্ণাটকের প্রধান ভাষা। ঠিক আছে, আর লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কিন্তু মালায়ালম। ঠিক আছে, মালায়ালম হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। আর কর্ণাটকের তোমাদের বলেই তো দিলাম। নেক্সট প্রশ্ন চলে যাবো। 10 নম্বর প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে? তো যে বিখ্যাত তিলপাড়া ব্যারেজ সেটি তোমার ময়ূরাক্ষী নদীর তীরে গড়ে উঠেছিল। অপশন বি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবে। 11 নম্বর প্রশ্ন, জলদূষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির ভূমিকা সব থেকে বেশি? মানে এর মধ্যে জলদূষণের মধ্যে এর মধ্যে সব থেকে যে উপাদানটির বেশি হচ্ছে তোমার আর কি, মানে এর মধ্যে সব থেকে ভূমিকা কার বেশি রয়েছে আর কি জলদূষণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই প্রশ্নটার সঠিক উত্তর তোমাদের হবে কি শিল্পজাত বর্জ্যর কিন্তু সব থেকে তোমার বেশি ভূমিকা রয়েছে কিন্তু জলদূষণের ক্ষেত্রে। মানে সবগুলোই কিন্তু আছে, তোমার NH2 বলো, কীটনাশক বলো, ডিটারজেন্ট বলো, প্রত্যেকটা কিন্তু জলদূষণের একটা বিশাল ভূমিকা রাখে, কিন্তু সব থেকে বেশি কিন্তু শিল্পজাত বর্জ্য অর্থাৎ কলকারখানার যে নোংরা বর্জ্য পদার্থ যেটা আমাদের নদীর সাথে যেটা বা সমুদ্রের সাথে বা জলের সাথে মিশে গিয়ে একটা প্রচুর পরিমাণে তোমার জলদূষণ সৃষ্টি করে, সেটাই এখানে প্রশ্নের মাধ্যমে বলতে চেয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাবো। 12 নম্বর প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপস কী দিয়ে গঠিত হয়? কম্পিউটারের যে আইসি চিপ সেটি তোমার সিলিকন দিয়ে গঠিত। অপশন সি হয়ে যাবে এটি তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন কোন ইংরেজ ভাইসরয়ের শাসনকালে ভারতে আসেন? তো ক্রিপস মিশন তিনি লর্ড লিথগোর সময় কিন্তু তিনি ভারতে আসেন। মানে ক্রিপস মিশন যখন হয়েছিল সেই সময় তোমার যে ভাইসরয়ের শাসনকালে ভারতে আসেন সেটিকে লর্ড লিথগো। অর্থাৎ কি প্রশ্নটা ভালো করে পড়ো, ক্রিপস মিশন কোন ইংরেজ ভাইসরয়ের কি শাসনকালে ভারতে আসেন? তো লর্ড লিথগো হয়ে যাবে তোমার সঠিক উত্তর। দেখো এক্সট্রা ডিটেলস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। কি ক্রিপস মিশন জিনিসটা কি? 1942 সালে 23শে মার্চ ক্যাবিনেট মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার কর্তৃক ভারত প্রেরিত একটি মিশনই হলো ক্রিপস মিশন। আর কি আছে? লর্ড লিথগো 1936 সালে থেকে 1944 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। ঠিক আছে, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিথগো। ঠিক আছে, এবং তিনি বলেছে এই 8 বছরের সময়কালে ভারতের ভাইসরয় হিসাবে দীর্ঘতম রাজত্বকাল ছিল। অর্থাৎ লর্ড লিথগো কিন্তু একটা দীর্ঘ সময় করে ভারতের রাজত্ব করেছিল। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে? তো ভারতের যে কার্পাস চাষ সেটি কিন্তু তোমাদের কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে বেশি ভালো হয়। তো অপশন সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে? ইয়ং ইন্ডিয়ার সম্পাদককে?
যে ইয়ং ইন্ডিয়া এটির সম্পাদক কে? তো ইয়ং ইন্ডিয়ার যে পত্রিকা এটির সম্পাদক ছিলেন কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী হয়ে যাবে। অনেকে যদি প্রশ্নতে দৃঢ়জিও দিয়ে দেয় না, তোমরা তখনই কিন্তু গন্ডগোল করে দেবে, কিন্তু একদম না। ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কিন্তু ছিল মহাত্মা গান্ধী, এটা তোমরা জেনে রাখো। খুব একটি ভালো প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু বারংবার এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ইয়ং ইন্ডিয়ার সম্পাদককে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন চলে যাবো। 16 নম্বর প্রশ্ন কি আছে দেখবো আজকে। গ্রেট বেরিয়া দ্বীপ হলো একটি কি? তো যে গ্রেট বেরিয়া দ্বীপ সেটি একদম কি মধ্য মহাসাগরীয় শৈলশিরা, প্রবাল প্রাচীর, ক্ষয়জাত পাহাড়, মেসা। তো গ্রেট বেরিয়া দ্বীপ হলো একটি কি তোমার? এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কি একদম প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর হলো কি গ্রেট বেরিয়া দ্বীপ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। গ্রেট বেরিয়া দ্বীপটা জিনিসটা কি? গ্রেট বেরিয়া দ্বীপ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল দ্বীপ, যা 2900-এর বেশি একক দ্বীপের সমন্বয়ে গঠিত। 2900। ঠিক আছে, দ্বীপটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে আসেন? খুব একটি ভালো প্রশ্ন। তো এই ক্ষেত্রে মানে কোন সময় কে ভারতে আসেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারংবার এসছে। আজকে আমি 3-4টে প্রশ্ন রেখেছি, তোমরা কিন্তু একদম পুরো ঠোঁটস্থ করে রাখবে, মানে পরীক্ষা এলেই যাতে তোমরা সাথে সাথে গোল পাকিয়ে দিয়ে চলে আসতে পারো যে এই প্রশ্নটার উত্তর এটা। একদম এর ঘাড়ে চাপিয়ে কিন্তু তোমরা কখনই দেবে না। ঠিক আছে, তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে তোমার ফাইহেন কিন্তু ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কে ফাইহেন কার শাসনকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন কিন্তু রিভার্সও আসতে পারে। তাই কি ফাইহেন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার শাসনকালে ভারতে আসেন? ফাইহেনের সময়। আর দেখো পাশাপাশি আমি দিয়ে রেখেছি মেগাস্থিনিস কার সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়। দিয়ে হর্ষবর্ধন মনে রাখার চেষ্টা করবে, আর বাদ বাকিগুলো তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন, আর ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে, চন্দ্রগুপ্ত মৌর্য কার শাসনকালে ভারতে আসেন? তো সেই ক্ষেত্রে কিন্তু মেগাস্থিনিস মানে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতবর্ষে কে আসেন? মেগাস্থিনিস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে মানে কোন বিখ্যাত মানে যে পর্যটক যারা ভারতে আসেন? ফাইহেন। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। হর্ষবর্ধনের সময় কে ভারতে আসেন? হিউয়েন সাং। এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারংবার এসছে, এগুলো কিন্তু একদম ভুল তোমরা করবে না। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন চলে যাবো। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত কি? তো হাইড্রোলিক যে প্রেস এটি কার্যনীতির সাথে যুক্ত পাস্কালের সূত্রের সাথে কিন্তু হাইড্রোলিক প্রেস যন্ত্রটি যুক্ত। তো অপশন বি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। কে শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন? তো কে এর মধ্যে শিবাজি ও গণপতি উৎসবকে প্রবর্তন করেন? কি আছে? ভিডি সাভারকর, বাল গঙ্গাধর তিলক, ওপরের কেউই না। তারপর 4টে অপশন তোমাদের আর দিইনি। এছাড়াও তোমার থাকতে পারে লালা লাজপত রায়, অপশনে থাকতে পারে। তো জাস্ট আমি বলে দিলাম অপশন এ লালা লাজপত রায়। তো কি কে শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন? বাল গঙ্গাধর তিলক কিন্তু শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন। প্রশ্ন আসতে পারে যে শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? সেই ক্ষেত্রে কিন্তু বাল গঙ্গাধর তিলক হবে অ্যান্সার। আর আলাদা আলাদা করে দিতে পারে, একসাথে করেও দিতে পারে। গণপতি উৎসব প্রবর্তন করেন কে? বাল গঙ্গাধর তিলক। এভাবেও কিন্তু প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে। নেক্সট প্রশ্ন চলে যাবো। কে 14 দফা দাবি প্রেস করেন? তো 14 দফা দাবি কে প্রেস করেন? তো এই প্রশ্নটা সঠিক উত্তর তোমাদের কী হবে? দেখো 4টে অপশন আছে, জওহরলাল নেহরু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বি.আর. আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু 14 দফা দাবি পেশ করেছিল। অ্যাকচুয়ালি 14 দফার দাবিটা কি তোমাদের একদম এক্সট্রা ডিটেলস আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা জানো না তারা অবশ্যই একদম ক্লিয়ার হয়ে যাবে এটা পড়ে নিলে। কি আছে দেখো, জিন্নাহর মানে কি মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা নামক সাংবিধানিক সংস্কার পরিকল্পনা মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রস্তাবিত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে? স্বাধীন ভারতের মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য এই প্রস্তাব উত্থাপন করা হয়। জিন্নাহর লক্ষ্য ছিল মুসলিমদের জন্য অধিকতর রাজনৈতিক অধিকার আদায় করা। এ কারণে তিনি এই 14 দফা প্রস্তাব করেছিলেন। মানে সম্পূর্ণ এই যে 14 দফাটা সম্পূর্ণই তোমাদের একদম মুসলিম কেন্দ্রিক, অর্থাৎ মুসলিমকে কেন্দ্র করে কিন্তু একদম তোমাদের এই যে 14 দফা এটি কিন্তু গড়ে উঠেছিল মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক। ঠিক আছে, বুঝতে পেরেছো 14 দফা জিনিসটা কি? ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 21 নম্বর একটা খুব ভালো প্রশ্ন আছে। প্রশ্নটা কি আছে? কি আছে? ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অর্থাৎ যেটার নাম কি ICDS স্কিম, এর সুবিধাভোগী হলো কারা? মানে যে দেখবে তোমাদের সম্ভবত এটা তোমাদের ফিমেল ক্যান্ডিডেট, সম্ভবত না, এই জিনিসটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখবে ICDS এর জন্য তোমাদের রিক্রুটমেন্ট হয়, ICDS সুপারভাইজারের জন্য। এছাড়াও ICDS এর জন্য ক্লার্কশিপ বা কর্মী নিয়োগ করা হয়। আর মানে তোমার দেখবে জেলায় ভিত্তিক আলাদা আলাদা করে ICDS কর্মী নিয়োগ করা হয়, যেটা ফুল ফর্ম কি? ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এই যে স্কিম, এই স্কিমটি সুবিধাভোগী হলো কারা? 0 থেকে 6 বছর বয়সী শিশু, অন্তঃসত্ত্বা মহিলা, স্তন্যদায়িনী মা ও
উপরে সবগুলি। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা সঠিক উত্তর তোমাদের কি হয়ে যাবে, সঠিক উত্তর যাবে কিন্তু 0 থেকে 6 বছর বয়সী শিশু, এটিও তোমার ঠিক। অন্তঃসত্ত্বা মহিলা, এটাও ঠিক। স্তন্যদায়িনী মা, এটাও ঠিক। অর্থাৎ ওপরে সবগুলোই কিন্তু তোমার সঠিক উত্তর। মানে এই যে এই সুবিধাগুলো কিন্তু প্রত্যেকেই পাবেন এর মধ্যে। আর এই স্কিম লঞ্চ হয়েছিল কত, 1975 সালে। অনেক সময় প্রশ্ন আসতে পারে আইসিডিএস যে স্কিম সেটি কত সালে তোমার লঞ্চ হয়েছিল, তো সেটি হয়ে যাবে কি 1975 সালে এটি কিন্তু লঞ্চ হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন চলে যাবো, 22 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দ্বিকক্ষ আইনসভা আছে? এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে একটি রাজ্যেই শুধুমাত্র দ্বিকক্ষ আইনসভা রয়েছে। সেই আইনসভাটি মানে এই রাজ্যটির নাম কি? তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কি কর্ণাটক, অপশান এ। মানে কেরালা বলো, মধ্যপ্রদেশ বলো, উড়িষ্যা বলো, এগুলো কিন্তু একটাতেও দ্বিকক্ষ আইনসভা নেই, শুধুমাত্র কর্ণাটকে আছে। কি আছে দেখো, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ দ্বিকক্ষীয় বিধানসভা রয়েছে। খুব খুব একটি ভালো প্রশ্ন, এবং এক্সট্রা ডিটেলস এগুলো একদম মুখস্থ করে রাখবে। মানে এই 4টে মানে এই যে তোমার টোটাল 6টা রাজ্য আছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ, প্রত্যেকটাতেই কিন্তু তোমার দ্বিকক্ষ বিধানসভা রয়েছে। আর বাদ বাকি যতগুলো তোমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে রাজ্য আছে, তো টোটাল তোমাদের 28টা রাজ্য জানো, তো 28টা রাজ্যের মধ্যে প্রায় তোমাদের 6টাতে নেই, তবে 22টাতে কিন্তু তোমার দ্বিকক্ষ বিধানসভা নেই, আর 6টাতে আছে। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু খুব একটি ভাইটাল প্রশ্ন, এবং পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাবো, 23 নম্বর প্রশ্ন কি আছে, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? তো ভারত ছাড়ো যে আন্দোলন সেটি সংগঠিত হয়েছিল কোথায়, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটি সংগঠিত হয়েছিল। কি আছে দেখো, ভারত ছাড়ো আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে 9ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল। 1942 সালে 8ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি এই উদ্দেশ্যে ভাষণে বলেন, করেঙ্গা ইয়া মরেঙ্গা, অর্থাৎ ডু আর ডাই। মাত্র এই আন্দোলনেই কিন্তু আমাদের যে বিখ্যাত উক্তি, অর্থাৎ বিখ্যাত যে ভাষণ আমাদের মহাত্মা গান্ধী বলে দিয়েছিলেন, ডু আর ডাই, অর্থাৎ করো অথবা মরো, করেঙ্গা ইয়া মরেঙ্গে। ঠিক আছে, এই যে বিখ্যাত উক্তিটি বা বিখ্যাত যে কথাটি, এটি কিন্তু গান্ধীজি বলেছিল, গান্ধীজি কর্তৃক, এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু এটি বলেছিল কবে, 1942 সালে 8ই আগস্টে, যে সময় যে গোয়ালিয়র ট্যাঙ্ক থেকে ময়দানে যে একটা উদ্দেশ্য মানে ওই জায়গায় বসে যে ভাষণ রেখেছিলেন মহাত্মা গান্ধী, সেই সময় কিন্তু এই বিখ্যাত কথাটি বলেছিলেন। তো ভারত ছাড়ো আন্দোলন কবে সংগঠিত হয়, 1942 সালে। সেই সময় কিন্তু এই কথাটা বা এই উক্তিটি আমাদের জাতির জনক যাকে বলা হয় গান্ধীজি, সেখানে কিন্তু বলেছিল। নেক্সট প্রশ্ন চলে যাবো, 24 নম্বর প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী নেতা কে ছিলেন? তো ভারত ছাড়ো আন্দোলনের বিরোধীদের নেতা ছিল কে? এর মধ্যে 4টের মধ্যে সঠিক উত্তর তোমাদের কি হয়ে যাবে কি, এম.এন. রায় কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী দলনেতা ছিল। অপশন সি হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন চলে যাবো। 25 নম্বর প্রশ্ন কি আছে আজকের, দেখো নীতি আয়োগের ফুল ফর্ম কি? তো 4টে অপশন আছে নীতি আয়োগের দ্বারা, হ্যাঁ 4টে অপশন দিয়েছি দেখো। তো নীতি আয়োগের ফুল ফর্ম, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তো এটির ফুল ফর্ম তোমরা জেনে রাখো একদম, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন এ হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। ঠিক আছে, 25 নম্বরের এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তো মোটামুটি দেখতে পেলে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, একটু আপডেট করে দিচ্ছি, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। আর আগামী দিনে তোমাদের কি করবে বলো তো, একদম প্রিভিয়াস ইয়ার যেগুলো এসছে তোমার ফুডের এসআইয়ের বলো, ডাব্লিউবিপিতে বলো, মানে পিএসসি টাইপের যে বা ডাব্লিউবিসিএসে বলো, সেই টাইপের প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এবং শেষের দিকে কিন্তু সেগুলো একদম আসবে। আর প্রথমে যেগুলো আসছে এগুলো কিন্তু পরীক্ষা, এগুলো বিভিন্ন পরীক্ষা এসছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিও পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্স, এবং তোমরা ভালো সহকারে কিন্তু মনোযোগ সহকারে এগুলো পড়ো, দেখবে তোমাদের অনেকটা হেল্পফুল হবে, আর জিকে নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই কী করবে, যারা প্রথম ভিডিওটা দেখছো সময় করে নিয়ে তোমরা প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও শেষ করে দেবে, শেষ করে দিয়ে কিন্তু তোমরা একদম 1 থেকে 47টা এবং আজকে নিয়ে 48টা সেট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এক্সাম কিন্তু বেশি দিন নেই, 16ই মার্চ, তো সেই ক্ষেত্রে তোমাদের আর বেশি দিন কিন্তু একদমই নেই, হয়তো আর 1 মাস রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা মনোযোগ সহকারে পড়ো। এছাড়াও তোমাদের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো ডাব্লিউবিপিএসসির যে এক্সাম হবে বেশ হার্ড এবং মডারেট কোশ্চেন্স করবে, ইজি লেভেল কোশ্চেন্স কিন্তু হবে না। আর সেই ক্ষেত্রে তোমরা যদি কাট অফের কথা বলো, যে 100-র মধ্যে মিনিমাম যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের 70+ স্কোর তো অবশ্যই মিনিমাম করতে হবে। আমি একটা কথাই বলছি, অনেকে ভাবছি যে 90-95 পেতে হবে, কিন্তু একদম না, কারণ কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল করবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই 70+ মোটামুটি ধরে রাখতে পারো, একটা মোটামুটি ভালো সেফ জোন। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের যত অ্যান্সার তোমরা করতে পারো, 100তে যদি 100 অ্যান্সার করতে পারো, সেটা তো আরও বেটার কিছু হবে। তার জন্য কিন্তু তোমাদের টোটাল আমি আগে থেকে প্রায় 1-1.5 মাস ধরে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র একটা পরীক্ষার জন্য কিন্তু ফোকাস করে তোমাদের প্রশ্ন পড়াচ্ছি এবং করাচ্ছি। তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও, যারা জিকেতে দুর্বল বা জিকেতে যারা উইক, অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে, নয়তো তারা জানবে কি করে যে জিকের জন্য আলাদা করে আমি এই ভিডিওতে প্রোভাইড করছি প্রতিদিন। তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে, যারা জিকে নিয়ে ভয় পাচ্ছে। তো মোটামুটি জিকেতে তোমরা একটা কাজ করবে, 2 থেকে 2 ঘন্টা জিকে পড়বে আর 8 ঘন্টা মোটামুটি ম্যাথ করবে, দেখবে তোমরা মোটামুটি ফুডের জন্য তোমরা হয়তো ক্র্যাক করে ফেলবে, একটা ভালো এক্সামে তোমরা একটা নাম্বার পাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে
জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় বিভিন্ন রকম পরীক্ষা এসছে, তাদের কাছে কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট, এবং একটা চাকরি মানে অনেক কিছু, একটা অনেক অ্যাডভান্টেজ। তো অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে। আর কোনো কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেই কমেন্টে আমি অবশ্যই 100% চেষ্টা করবো সলভ করে দেওয়ার বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে, কারণ নেক্সট ভিডিও যখনই দেবো না তখনই তোমার সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।